কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা কাজের মধ্যে লেগে থাকলে এবং একাগ্রতা থাকলে, আন্তরিকতা থাকলে, নিষ্ঠা থাকলে সেটার চোখে দেখা ফলাফল যাই হোক না কেন, সেটার একটা দীর্ঘমেয়াদী ফলাফল থাকে এবং তা আরো অনেক বড় ফলাফল তৈরি করে। তো এটার নাম হচ্ছে গাছ রক্ষা আন্দোলন। এটার নাম গাছ রক্ষা আন্দোলন না হয়ে মানুষ রক্ষা আন্দোলনও হতে পারে, কারণ গাছের তো মানুষকে দরকার নাই, কিন্তু মানুষের গাছের দরকার আছে। গাছ গাছ আমরা চাই যাতে সেখানে পাখি আসে, ফুল ফল হয়, এবং সেগুলি চাই যাতে মানুষ সুস্থ থাকে। কোনো জায়গায় যদি গাছ না থাকে, যদি সেখানে পাখি না আসতে পারে, তাহলে বোঝা যাবে যে সেটা একটা দূষিত জায়গা, সেটা মানুষের জন্য বাসযোগ্য না। এটা একটা কাণ্ডজ্ঞানের বিষয়। এই কাণ্ডজ্ঞানের বিষয়টাই আমাদের নীতি নির্ধারকদের বোঝানো যায় না। এখন রাজীব এবং অন্য বক্তারা যা বললেন যে এই পুরো অঞ্চলের মধ্যে এই উদ্যানটা কত গুরুত্বপূর্ণ এবং এখানে কত ধরনের কেমিক্যাল ব্যবহার হচ্ছে এবং কত ঝুঁকি তৈরি হচ্ছে, এগুলো আমরা শুনলাম। এখন সারা বাংলাদেশে বিআইপি ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাধারণ সম্পাদক তিনি বললেন যে ঢাকা শহরে যেভাবে কিভাবে প্রাণ প্রকৃতি নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, নদী, উন্মুক্ত স্থান, পার্ক, সেগুলি জলাভূমি, সেগুলো একটা শ্বেতপত্র প্রকাশের জন্য আমি তার সাথে সম্পূর্ণ একমত এবং সেই সাথে বলতে চাই এটা আসলে সারা বাংলাদেশের ক্ষেত্রে হওয়া উচিত। এই যে উন্নয়নের 1.5 দশক কিংবা তারও আগের থেকে, এটা তো শেখ হাসিনার একক কৃতিত্ব না, আগে যারা ছিলেন তারাও একই ধারাতেই ছিলেন। শেখ হাসিনা একটু জোর কদমে এগিয়েছেন কিংবা তার ইয়েটা ছিল, গতি ছিল অনেক বেশি। ধ্বংসের গতি আগের তুলনায় অনেক বেশি বেড়েছিল, কারণ তিনি বেশি দিন টিকে ছিলেন। এই ধারায় যারা এই নীতি নির্ধারক ছিলেন, মন্ত্রী বলি, আমলা বলি, কনসালটেন্ট বলি, এক্সপার্ট বলি, তাদের সহযোগী লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী বলি, তারা যখন এটা অনুমোদন করেন এই ধরনের, তখন তাদের কি মনে হয় না যে তাদের সন্তানেরা এই বিষাক্ত শহরে কি করে বাস করবে, বিষাক্ত দেশে কি করে বাস করবে? মনে হয় না এই কারণে যে তারা তাদের সন্তানদের জন্য বাংলাদেশকে চিন্তা করেন। বাংলাদেশ তাদের টাকা বানানোর জায়গা, বাংলাদেশকে থেকে তারা মুনাফা তৈরি করবে এবং তাদের পরবর্তী প্রজন্ম, পরের সন্তানেরা কিংবা তারপরে তারা অন্য দেশের নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে। এবং সেটা প্রমাণ আমরা পাচ্ছি। এখন গত সরকার উচ্ছেদ হওয়ার পরে সরকারের সাথে ঘনিষ্ঠ যত লোক আছে, যত প্রভাবশালী লোকদের, যারা নদী শেষ করে, বন শেষ করে, উন্মুক্ত জায়গা দখল করে, উদ্যান শেষ করে, জলাভূমি শেষ করে, ব্যাংক লুট করে এই দেশকে একটা ভয়ঙ্কর জায়গায় পরিণত করেছিলেন, তারা তো কেউ দেশে নাই। এবং যারা যে কয়জন আছে তারাও সুযোগ পেলেই চলে যেতে চেয়েছিলেন। তো এই তার মানে হচ্ছে তারা তো অন্য জায়গায় বেশ ভালোই আছেন। আমি একটা ভিডিও দেখলাম যে একজন আরেকজনকে বলছে যে কোনো অসুবিধা নাই, আমরা ভালোই আছি, ঠিকই আছি, কোনো অসুবিধা নেই, তাদের টাকা পয়সা আছে, তাদের অন্যান্য জায়গায় বাড়ি আছে, সমস্ত কিছু আছে। এই যে একটা দেশের সরকার যখন, বা নীতি নির্ধারক, শুধু সরকার না, আপনি ধরেন আমলাতন্ত্র কিংবা কনসালটেন্ট যারা, বিভিন্ন ধরনের এক্সপার্ট যারা, তারা যখন এরকম লোক হয় যারা এই দেশের মানুষ না, তাহলে কলোনিয়াল পাওয়ারের সাথে তাদের তফাৎ, ঔপনিবেশিক শক্তির সাথে তাদের কি তফাৎ? ঔপনিবেশিক শক্তি তারা তাদের দৃষ্টিতে এই দেশের কি হবে সেটা তাদের কোনো মাথা ব্যথার কারণ না। তাদের স্বার্থ যেটা, তাদের লাভ যেটা, সেটা করতে পারলেই তারা খুশি। তা আমাদের দেশের শাসক শ্রেণীও তো তাই, তাদেরকে এই দেশের কি হবে তাতে তাদের কাছে আসে যায় না। এবং এই যে ঢাকা শহর নিয়ে কিরকম একটা উন্মাদ তৎপরতা, মানে জিডিপি গ্রোথ হচ্ছে, সমস্ত ধরনের বড় বড় ভবন দেখা গেল, মেট্রো রেল দেখা যাচ্ছে, আর এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, দেখতে ফ্লাইওভার দেখা যাচ্ছে। এবং আপনার বেশি দিন লাগবে না, দেখা যাবে যে এই ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এগুলো এক একটা বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ঋণ করে করা হয়েছে। এবং গত সরকারের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গত সরকার পুরা খুলে দিয়েছিলেন, মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার মতো খুলে দিয়েছিলেন যে যার যত যোগাযোগ আছে, যার যত লিঙ্ক আছে, তোমরা যে যে প্রজেক্ট দিতে পারো, প্রজেক্ট জমা দাও,
এবং প্রজেক্ট জমা দেওয়ার সাথে ঋণ কোথেকে পাওয়া যাবে সেটা ঠিক করো, তাহলে পাস হয়ে যাবে প্রজেক্ট। কিন্তু তার জন্য কমিশন দিতে হবে। বড় আকারের কমিশন দিলে যে কোনো প্রজেক্ট এবং লবিং থাকলে যে কোনো প্রজেক্ট পাস হয়ে যায়। সেই প্রজেক্টের কনসিকুয়েন্স, তার ফলাফল কি, মানুষের কি হবে, দেশের কি হবে, সেটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল। এবং এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখেছি ঢাকা শহরের বাইরেও আমরা মানে একটা ঢাকা শহরে আমরা তো বড় বড় প্রকল্প যেমন রামপাল বলেন, রূপপুর বলেন, কিংবা অন্যান্য যে ভয়ঙ্কর সমস্ত নদী বিনাশী প্রকল্প, এগুলোর বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে। কিন্তু বাংলাদেশ কিরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি যে একটা মাঠ, একটা খেলার মাঠ, একটা পার্ক, একটা ছোট উদ্যান, একটা ছোট জায়গা, সেটা রক্ষা করার জন্য এখানে দিনের পর দিন আন্দোলন করতে হয়, বছরের পর বছর আন্দোলন করতে হয়, এবং তারপরেও পারা যায় না। তারপর আইনের জটিলতা তৈরি হয়। আমাদের খিলগাঁও এলাকায় একটা ছোট জায়গা ছিল, ছেলেমেয়েরা খেলতো। সেই খেলার জায়গাটা এসে আনসার হেডকোয়ার্টার, আনসার বাহিনী এসে দখল করে। তাদের বিরুদ্ধে এলাকার মানুষজন প্রতিবাদ করলো, আনসার বাহিনী বিরুদ্ধে কেস হলো। তারপরে আদালত তো আর উপরের আদেশেই চলে, তো আদালত তাদের পক্ষে স্টে অর্ডার দিয়ে দিল। তারা এখন আছে পুরো অঞ্চলটার মধ্যে একটা ছোট মাঠ ছিল, সেই মাঠটা নাই, ছেলে মেয়েরা খেলতে পারে না। যখন গাড়ি ঘোড়া থাকে না তখন রাস্তায় বেরিয়ে খেলতে চেষ্টা করে, ছাদে চেষ্টা করে। আমরা শিশুদের দোষ দিই যে শিশুরা ফার্মের বাচ্চা হয়ে যাচ্ছে, কিন্তু কেন ফার্মের বাচ্চা হয়ে যাচ্ছে, বড়রা যে এর জন্য দায়ী। অভিভাবক যে হিসাবে যাদের দায়িত্ব পালন করার কথা ছিল, এই বাচ্চাদের জন্য একটা সুস্থ জগৎ দেওয়ার কথা ছিল, যেখানে সে একটা বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে, বিশুদ্ধ পানি খেতে পারে, একটা নড়াচড়া করতে পারে, প্রাণ প্রকৃতির সাথে থাকতে পারে। সেইটার উল্টো যাত্রা এই যারা বড় বড় মানুষ, বড় বড় খ্যাতিমান ক্ষমতাবান মানুষ, তারাই তো করেছে। সেটা করার কারণেই আজকে ঢাকা শহরের বাচ্চারা হচ্ছে সবচেয়ে দুস্থ অবস্থায় থাকে, বিশেষত স্বচ্ছ এলাকাগুলোতে আরো দুস্থ অবস্থা। বড় বড় ফ্ল্যাট বাড়িতে থাকে, কিন্তু তার কোনো এই পুরো অঞ্চলটার মধ্যে এই বাচ্চারা কোথায় খেলবে, কোথায় নড়াচড়া করবে, তার শরীরের কি হবে, তার ভবিষ্যতের কি হবে। শুধু বইপত্রের মধ্যে বা ভার্চুয়ালি কম্পিউটারে সে হয়তো বন দেখবে, পাহাড় দেখবে, নদী দেখবে, কিন্তু এখানে কোনো কিছুই পাবে না। এবং বাইরে বেরোলেই তার বিষাক্ত বাতাস এবং বিষাক্ত জগৎ তার সামনে এসে দাঁড়ায়। এই বাচ্চাদের জন্য এই বাংলাদেশটা, এইরকম একটা বাংলাদেশ, এরকম একটা দেশ তৈরি করছে আমাদের শাসক শ্রেণী। এখন পরিবর্তন হয়েছে, স্বৈর শাসক, তারা তো স্বৈর শাসনের দরকার ছিল এই অবাধ লুণ্ঠনের জন্য, দখলের জন্য। তো তাদের এই ভূমিকার কারণেই তো মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল। সেই ক্ষোভেরই তো প্রকাশ আমরা জুলাই আগস্টে দেখলাম। তার কারণেই তো এই স্বৈর শাসনের পতন হয়েছে। তারা এখন তাদের মতো তারা দুনিয়ায় যা যেখানে যে যত টাকা পয়সা জমিয়েছে সেটা এখন ভোগ করছে। কিন্তু এই তো স্বৈর শাসনের যে পতন হয়েছে সেটা তো আমাদের বুঝতে হবে। আমরা তো বুঝতেই পারছি না যে স্বৈর শাসনের পতন হলো। স্বৈর শাসনের পতন হয়েছে, পরিবর্তন হবে, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই সমস্ত কথাবার্তা শুনি, কিন্তু কাজকর্মে তো তার কোনো প্রতিফলন দেখা যায়। আমরা উপদেষ্টাদের কথা শুনলাম যে উপদেষ্টারা বলেছেন যে এটা পরিবর্তন করা যাবে। এই কথাবার্তা আমরা অনেক কিছু দিয়েই শুনছি। আমরা এমনকি রামপালের মতো ভয়ঙ্কর প্রকল্প সেটা নিয়েও শুনছি, যেটা পরিবর্তন করা এত সহজ কাজ। তো তাহলে পরিবর্তন করার যদি সহজ কাজ না হয়, যদি শেখ হাসিনার স্বৈর শাসনের আমলে যা যা চুক্তি হয়েছে, যা যা প্রকল্প হয়েছে, যদি পরিবর্তনই না করা যায়, তাহলে তোমরা কি কারণে তোমার এই পরিবর্তনটা কোথায় হলো? তাহলে এই যে মানুষজন জীবন দিল, তারা কি কারণে জীবন দিল? যদি শেখ হাসিনার উত্তরসূরিরাই যদি দেশের ক্ষমতায় থাকে, কিংবা যারা ক্ষমতায় আসে তারা যদি শেখ হাসিনাকে আদর্শ ধরে, কিংবা তার সময়ে যেগুলি চুক্তি স্বাক্ষর হয়েছে, যে পরিকল্পনা না হয়েছে সেগুলি বদলানো যাবে না, এটাই যদি হয়, তাহলে কি পরিবর্তন, কি পরিবর্তন হলো এবং কি নতুন বাংলাদেশটা কোথায় হলো? এই প্রশ্নটাই তো আমাদের এখন বড় একটা প্রশ্ন। এইখানে ধরেন এই যে র্যাম নামানো কিংবা এক্সপ্রেসওয়ে, পুরো জিনিসটাই তৈরি করা হয়েছে গাড়িকে কেন্দ্র করে, গাড়ি চলবে এবং প্রাইভেট কার, এই প্রাইভেট কারের জন্য, বাসের জন্য। ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা ঠিক করার জন্য যে যুক্তিযুক্ত যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার ছিল, গণপরিবহন এবং অন্যান্য, সেগুলোর কোনো কিছু ধারে কাছে না। বিশ্ব ব্যাংক ঋণ দিচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ঋণ দিচ্ছে, বিউটিফিকেশনের জন্য বছরের উপর বছর পরিকল্পনা হচ্ছে, বুড়িগঙ্গা ঠিক করার জন্য হাজার হাজার কোটি টাকা আসছে। কোথায় যাচ্ছে আমরা কিছু জানি না।
যাচ্ছে বোধহয়, সেগুলি কিছু লোকের দিকে তাকালে বোঝা যায়, তাদের মেদ দেখলে বোঝা যায়, কিংবা তাদের গতিবিধি দেখলে বোঝা যায়। তার মানে এগুলি, এই যে যারা ঋণ দিচ্ছে, সেটা বিশ্ব ব্যাংক হোক, কিংবা চাইনিজ কোম্পানি হোক, কিংবা ভারতীয় কোম্পানি হোক, তাদের তো নিজেদের ব্যবসা বাণিজ্য ঠিকই হলো, এবং তার ভাগ বাটোয়ারা দেশের মধ্যেও যারা আছে তাদেরও হলো। কিন্তু দেশের জন্য যে একটা বড় ধরনের সর্বনাশ হলো, সেই সর্বনাশের কোনো চিত্র আমাদের সামনে এখন পর্যন্ত পরিষ্কার হয়। এই সরকারের একটা বড় দায়িত্ব ছিল যে এইগুলির প্রত্যেকটাকে একটা স্ক্রুটিনির মধ্যে নিয়ে আসে। এখন ধরেন আগেকার সরকারের সময় আমরা দেখতাম যে সবসময় এই কথাটা কিন্তু আমরা সব মন্ত্রী মিনিস্টার যাদের বলা হয় তারা সবসময় বলে যে সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব না, নাগরিকদের এগিয়ে আসতে হবে। এটা একটা আত্মবাক্য হিসেবে আমরা সবসময় শিখি। যখন নাগরিকরা এগিয়ে আসে তখন তারা খুবই ক্রুদ্ধ হয় এবং নাগরিকদের উপরে হামলা চালায়। তো নাগরিকরা এগিয়ে আসা মানে কি? এই যে এইখানে যে নাগরিকরা বসে আছে, এখানে এক মাস হয়ে গেল, 30 দিন হয়ে গেল, এবং 24 ঘন্টা, এরা হচ্ছে সক্রিয় নাগরিক, এবং এরাই তো প্রকৃত নাগরিক যারা দেশের অবস্থা বুঝে, দেশের জন্য কি ঠিক হবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, এবং নিজের ব্যক্তিগত স্বার্থকে দূরে রেখে সমষ্টির স্বার্থকে বিবেচনার মধ্যে নিয়ে আসে, এবং প্রাণ প্রকৃতি, মানুষ, সমস্ত কিছু মিলিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এরাই তো সক্রিয় নাগরিক দেশের। এরা এইরকম একজন নাগরিক যখন একটা কথা বলে, তখন এটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ঘটনা। সরকারের তো খুশি হওয়ার কথা যে ঠিক আছে, আমাদের প্রজেক্ট করা ছাড়াই, কোনো কমিশন করা ছাড়াই কিছু লোক এই বিষয়ে কথাবার্তা বলছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। এই গত সরকারের সময় এরকম হতো। আমরা জানি যে কত রকম আক্রমণ হয়েছে, খুন পর্যন্ত হয়েছে, নাগরিকরা কথা বলেছেন, সেখানে মৃত্যুর হুমকি, হামলা, সমস্ত কিছু হয়েছে। এখন এই সরকারের যে পরিবর্তন হয়েছে, সেখানে তো এই পরিবর্তনটা হতে হবে যে নাগরিকদের কথা শোনা, এবং সেটাকে গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করা, এবং সেটাকে যেটা ক্ষতিকর সেটাকে বাতিল করার চেষ্টা করা, উদ্যোগ নেওয়া। সেরকম কোনো চেষ্টাই আমরা দেখছি না। আমরা বরং দেখলাম এখানে বোধহয় সরকারের লোকজন এসেছিলেন, তারা বলেছেন যে এটা পরিবর্তন করা সম্ভব। কারণ হচ্ছে এটা আগের সরকারের আমলে চুক্তি হয়েছে, এটা কিছু করা যাবে। এটা কোনো কথা? আগের সরকারের আমলে চুক্তি হয়েছে, পরিবর্তন করা যাবে না, তো কি করা যাবে? আগের সরকারই তো সব সর্বনাশের চুক্তিগুলো, তার কিছু কিছু প্রতিফলন আমরা দেখছি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আগে ছিল, এখন যেটা হয়েছে তার মধ্যেও এটা কিছু কিছু ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। দায় মুক্তি আইন স্থগিত করা হলো, কিন্তু আবার পেছনে একটা লেজ রাখা হলো যে আগের চুক্তি এবং প্রকল্প অব্যাহত থাকবে। এগুলি কি নমুনা, কি লক্ষণ? এটা তো পুরো গণ অভ্যুত্থানের যে মানুষের ত্যাগ কিংবা তাদের যে পরিশ্রম, তাদের যে জীবন, সমস্ত কিছুর সাথে একটা প্রতারণা করা। তো সেই কারণে এখন আমার আগে নাইম বলেছেন, রাজীব বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে রাজনীতির মধ্যে প্রাণ প্রকৃতি, পরিবেশ একটা কেন্দ্রীয় বিষয় হিসেবে আসতে হবে। বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে গেলে প্রাণ প্রকৃতির বিষয়কে কেন্দ্রীয় জায়গায় না রেখে কোনো পরিকল্পনা, কোনো উন্নয়ন প্রকল্প, কোনো জিডিপি প্রবৃদ্ধি, কোনো কিছুই আমাদের পক্ষে যাবে না, আমাদের বরঞ্চ ক্ষতিকর হবে। সেই জন্য যে কোনো প্রকল্প করার আগে দেখতে হবে যে সেখানে প্রাণ প্রকৃতি, গাছপালা, পশু পাখি, সেটার জন্য অনুকূল পরিবেশ আছে কিনা। এখন যদি সরকারের লোকজন বলে যে এই জায়গাটা আমরা এখন কি করবো আমরা জানি না, এটা পরিবর্তন করা যাবে না, বলা যাবে না। আমাদের এখানে আমরা খুবই আনন্দিত যে এখানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের নেতৃবৃন্দ আছেন। তারা এখানে আছেন, এটি তো সরকারের জন্য একটা বড় কথা। ঠিক আছে, ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাথে আমরা বসে কথাবার্তা বলে কিভাবে এই জায়গা থেকে বেরোনো যায়। যে চোরাবালি তৈরি করেছে গত সরকার, যে ভয়ঙ্কর রকম ধ্বংসযজ্ঞ তৈরি করেছে গত সরকার, সেখান থেকে কিভাবে বের হওয়া যাবে সেটা চেষ্টা করতে হবে। তো সেটা চেষ্টা না করে আমি তো গত কিছুদিনে, গত কয়েক মাসে সরকারের একমাত্র সংগঠিত উদ্যোগ দেখলাম এই শুল্ক আর ভ্যাট বাড়ানো। এটা ছাড়া তো কোনো সংগঠিত উদ্যোগই দেখলাম। এখন সেটা দিয়ে জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু মানুষের জীবন যে সমস্ত কারণে তছনছ হয়ে যাচ্ছে, সেটা থেকে পরিবর্তনের রাস্তাগুলো তো বের করতে হবে। তো আমি দাবি করি, একটা হচ্ছে যে সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি, পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে, তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই। এবং সবগুলো চুক্তি
এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। এখানে প্রধানত এই মাঠটাকে রক্ষা করতে হবে এবং গাছপালা লাগাতে হবে। আপনি যদি গাছপালা রেখে আশেপাশের মানুষদের যে সুস্থ জীবন সেটার জন্য ন্যূনতম একটা জায়গা আশ্রয় এটাকে রক্ষা করে আপনি যদি র্যাম বানাইতে পারেন কিন্তু মূল শর্ত হচ্ছে ওগুলি ঠিক রাখতে হবে। ওগুলি ঠিক রেখে তো আপনি এখানে করতে পারবেন না এটা। এবং সবসময় উন্নয়ন বলতে এই যে ভবন বোঝানো কিংবা উন্নয়ন মানে হচ্ছে একটা নির্মাণ, একটা কনক্রিটের নির্মাণ ছাড়া উন্নয়ন বলতে আমাদের দেশের যারা ক্ষমতাবান লোকজন তারা কিছুই বুঝতে পারে না। এটা অর্থনীতিবিদ কিংবা স্থপতি কিংবা আমলা মন্ত্রীরা তো বটে, তাদের চোখে মানেই হচ্ছে উন্নয়ন মানে হচ্ছে বড় বড় ভবন হবে, বড় বড়, কিন্তু একটা গাছও যে উন্নয়নের জিনিস হতে পারে, একটা জলাভূমি, একটা বিশুদ্ধ নদী, একটা নদীর মুখ উন্মুক্ত প্রবাহ যে একটা উন্নয়নের প্রধান অংশ হইতে পারে, একটা খেলার মাঠ যে একটা উন্নয়নের অংশ হইতে পারে, এই উপলব্ধি এদের মধ্যে নাই। তো সেই উপলব্ধি আনার জন্য এই আন্দোলনটা হচ্ছে, কিংবা এই যে তরুণরা যে চেষ্টা করছেন, যেভাবে সমবেত হয়েছেন, বিজ্ঞাপ কাটাচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি আবারও বলি, আজকের এই সমাবেশের পক্ষ থেকে রাষ্ট্ররক্ষা আন্দোলন যে দাবিটা করছে সেই দাবিটা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং এখানে হামলা হুমকি করে কোনো এটা পরিবর্তন করা যাবে না। সরকারের দায়িত্ব হচ্ছে, এটা বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাদের দায়িত্ব হচ্ছে অবিলম্বে আন্দোলনকারীদের সাথে বসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাথে বসে এই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করার জন্য কীভাবে কাজ করা যায় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এটি হচ্ছে আমাদের দাবি এবং ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় এই সরকার যে নতুন সরকার, এই সরকার যে শেখ হাসিনার থেকে ভিন্ন সরকার, এইটা প্রমাণের প্রধান একটা এসিড টেস্ট, প্রধান একটা মাপকাঠি হচ্ছে সমস্ত উন্নয়ন প্রকল্পের মধ্যে বাংলাদেশের নদী নালা, খাল বিল, জলাভূমি, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, গাছপালা, আপনার প্রাণ প্রকৃতি, প্রাণ বৈচিত্র্য, সেটা একটা কেন্দ্রীয় জায়গায় আসতে হবে। এটার মধ্যে দিয়ে এই পার্থক্যটা তৈরি হবে যে হ্যাঁ, আগের সরকারের সাথে একটা পার্থক্য হয়েছে এবং আমরা একটা নতুন আসলেই একটা ভিন্ন বাংলাদেশের দিকে যাচ্ছি। সেইটা আমাদের দাবি, সেটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটার মধ্যে বারবারই আঘাত আসছে, কিন্তু তারপরে আমরা সেই প্রত্যাশাকেই দাবি হিসেবে উপস্থিত করছি এবং আশা করি অবিলম্বে এই দৃষ্টিভঙ্গিগত কিংবা পরিকল্পনার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে এবং এই আন্দোলন একটা বৃহত্তর পর্যায়ে সারা বাংলাদেশে প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনে আরো নতুন নতুন প্রাণ যুক্ত করতে সক্ষম হবে। আমি যারা আন্দোলনে আছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনাদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।